হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ক্লাস 6-এর ফার্স্ট ইউনিটে 2026 সালে সায়েন্সের সাজেশন কিন্তু দেব। তো তোমাদের 3টে অধ্যায় পরীক্ষাতে থাকছে, সেটা হচ্ছে অধ্যায় 1, অধ্যায় 2 এবং অধ্যায় 3। তো এই 3টে অধ্যায় তোমাদের পরীক্ষাতে থাকবে। এর বাইরে যদি কোনো অধ্যায় থাকে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সেই চ্যাপ্টারটার সাজেশন কিন্তু আলাদা করে বানিয়ে দিয়ে দেব। তো আজকের ভিডিওতে আমি এই 3টে চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসবে সেগুলো বলে দেবো, এবং তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানো আমি যে সাজেশান দিই এর বাইরে কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে না। তো প্রতিটা চ্যাপ্টার থেকে একদম তোমাদের যে প্রশ্নগুলো আসবে এবং যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো হাইলাইট করা সব কিন্তু আলোচনা করব। তোমাদের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত কিন্তু তার জন্য দেখতে হবে। ওকে, তো ভিডিও শুরু করার আগে তোমাদের বলে দিই, তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম সেই ভিডিওর নোটিফিকেশান চলে যাবে। এছাড়া যাদের পিডিএফ লাগবে ডিসক্রিপশন বক্সে সব কিছুর লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, পিডিএফের সব কিছুর লিঙ্ক দেওয়া আছে, তোমরা একটু চেক করে নেবে। ওকে, আর যারা আমার অ্যাপ লার্ন উইথ জয় ডাউনলোড করোনি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, এবং প্লে স্টোরে গিয়ে তোমরা সার্চ করেও কিন্তু অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো। এখানে তোমরা যাবতীয় কোর্স, পিডিএফ, সাজেশান সব কিছু পেয়ে যাবে। ওকে, তো চলো শুরু করি। তো তোমাদের অধ্যায় 1 পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা, এখানে আমি টপিক ওয়াইজ কিন্তু ভাগ করে দিয়েছি। প্রথম টপিক হচ্ছে আমরা ও অন্যান্য প্রাণীরা নির্ভর করি গাছেদের ওপর। এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে খাবারের জন্য মানুষ কিভাবে গাছেদের ওপর নির্ভর করে, এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হাইলাইটও করা আছে। তারপরে জামাকাপড় তৈরি করার জন্য মানুষ কিভাবে গাছেদের ওপর নির্ভর করে। 3 নম্বর রজন কি, এর ব্যবহার লেখো। 4 হচ্ছে কোন কোন গাছের আঠা জমে গদ বা ধুনো তৈরি হয়, এটি কী ধরনের পরিবর্তন এবং কেন। তারপরে হচ্ছে কুইনাইনের উৎস এবং কোন কাজে ব্যবহার করা হয় উল্লেখ করো। নেক্সট হচ্ছে গাছ কিভাবে পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখে, ঠিক আছে। এবং 7 হচ্ছে পরিবেশ দূষণ রোধে গাছের ভূমিকা লেখো। তো এই কটা টপিক তোমাদের টপিক এ থেকে তোমরা যেগুলো হাইলাইট করা সেগুলো অবশ্যই তোমরা ভালো করে পড়বে, ঠিক আছে। তো টপিক এ থেকে মোটামুটি যদি আমরা এই কটা প্রশ্ন করি তাহলে কিন্তু হয়ে যাবে, এবং যেগুলো হাইলাইট করা মোটামুটি 3টে প্রশ্ন মাত্র করা আছে, তোমরা এই প্রশ্নগুলো বেশি ভালো করে করবে, এগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু বেশি। ওকে, এবার এই চ্যাপ্টার টপিক বি, গাছেরা যেভাবে নির্ভর করে প্রাণীদের ওপর, এখান থেকে যে প্রশ্নগুলো করতে হয় প্রথম হচ্ছে পরাগ মিলন কাকে বলে, তারপরে হচ্ছে পরাগ মিলন কীভাবে ঘটে লেখো, পরাগ মিলনের প্রয়োজনীয়তা লেখো। প্রশ্নটা এইভাবেও দেয় পরাগ মিলনের ফলে গাছেদের কী কী উপকার হয়, আবার প্রশ্নটা এইভাবে দেয় পরাগ মিলনের গুরুত্ব কী, একই প্রশ্ন, ঠিক আছে। আমি অনুরূপ প্রশ্নগুলো লিখে দিয়েছি। তারপরে বাদুড় কীভাবে উদ্ভিদের উপকার করে, অথবা প্রশ্নটা এইভাবে দেয় বাদুড় কীভাবে বীজের বিস্তারে সাহায্য করে। নেক্সট খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, গাছের বংশবৃদ্ধিতে প্রাণীরা উদ্ভিদকে কিভাবে সাহায্য করে লেখো, অথবা গাছেরা কিভাবে প্রাণীদের ওপর নির্ভরশীল তা লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। এবার তারপর নেক্সট হচ্ছে টপিক সি থেকে এক জীবের সঙ্গে অন্য জীবের সম্পর্কের প্রকৃতি। এখান থেকে ধান খেতে অ্যাজোলা চাষ করলে জমিতে সার দেওয়ার প্রয়োজন হয় না কেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট মিথজীবিতা কাকে বলে উদাহরণ লেখো, খুব ইম্পর্টেন্ট। তারপরে গোবক ও গরুর মধ্যে মিথজীবিতার সম্পর্ক লেখা, অথবা গোবককে গরুর পিছন পিছন যেতে দেখা যায় কেন। তারপরে সাগর কুসুম ও সন্ন্যাসী কাঁকড়ার মধ্যে মিথজীবিতার সম্পর্ক বর্ণনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে পরজীবী কাকে বলে, আমাদের মাথায় যে উকুন বাস করে তারা কী খায়, একে পরজীবী বলে কেন। তারপরে স্বর্ণলতা কি, একে পরজীবী বলে কেন, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। তারপর হচ্ছে পরজীবিতা ও মিথজীবিতার মধ্যে পার্থক্য লেখো। তো এই প্রশ্নগুলো করলে হবে। এরপর হচ্ছে টপিক ডি, অন্যান্য প্রাণীদের ওপর মানুষ যেভাবে নির্ভর করে। তো প্রথম হচ্ছে ভিটামিন কাকে বলে, একটি ভিটামিনের উদাহরণ দাও যা আমাদের চোখ ভালো রাখে। এরপর হচ্ছে ভিটামিন এ ও ভিটামিন ডি এর কাজ কী। তারপর হচ্ছে ভিটামিন এ ও ডি এর অভাবে আমাদের কি সমস্যা হতে পারে। তারপর হচ্ছে শকুন কীভাবে আমাদের চারপাশের পরিবেশ পরিষ্কার রাখতে সাহায্য করে। এবার টপিক ই থেকে হচ্ছে আমাদের যেসব জীবাণুর ওপর ভরসা করি, এখান থেকে যে প্রশ্নগুলো সেগুলো হচ্ছে দুধ থেকে দই এ পরিণত হয়। এবার হচ্ছে 2 নম্বর প্রশ্ন, দই তৈরিতে কোন অণুজীব সাহায্য করে, এরা কিভাবে দই তৈরিতে সাহায্য করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট এই প্রশ্নটা এইভাবেও দিতে পারে, দই তৈরিতে কোন অণুজীব কিভাবে সাহায্য করে।
তারপরে পাউরুটির গায়ে অসংখ্য ফুটো দেখা যায় কেন, এই প্রশ্নটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হাইলাইট করা আছে। তারপরে ইস্ট কিভাবে পাউরুটি তৈরি করতে সাহায্য করে, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, পাউরুটি কিভাবে তৈরি হয়। এরপর অ্যান্টিবায়োটিক কাকে বলে, উদাহরণ দাও। ঠিক আছে, তো আমাদের অধ্যায় 1 থেকে আমি 5টা টপিকে ভাগ করেছি এবং তার মধ্যে থেকে খুব কম প্রশ্নই দিয়েছি। তো এগুলো তোমরা ভালো করে পড়বে, পরীক্ষাতে এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসে না, তোমরা এর মধ্যেই কমন পাবে। যারা ভাবছো কম পড়বে তারা জাস্ট হাইলাইটগুলো পড়ো, দেখবে এর মধ্যে কমন পেয়ে যাবে। আর যারা রিস্ক নিতে চাও না, এখান থেকে শর্ট প্রশ্নের উত্তরগুলো করতে চাও, তারা সবগুলো পড়ে ফেলবে, খুব সামান্য প্রশ্নই আছে। এরপর অধ্যায় 2, আমাদের চারপাশের ঘটনাসমূহ, এখান থেকে মাত্র 2টো টপিক এ থেকে হচ্ছে বিভিন্ন ধরনের ঘটনা, এখান থেকে কাকে বলে এবং উদাহরণটা বেশি ইম্পর্টেন্ট। উদাহরণগুলো পরীক্ষায় দেয় বা বলে একমুখী ঘটনার উদাহরণ দাও, বা বলে দেয় এই একটা ঘটনা বলে দিল, এটা কী রকম ঘটনা সেটা পরীক্ষায় প্রশ্ন দেয়। তো কাকে বলে উদাহরণ বুঝে পড়বে। একমুখী, উভয়মুখী, পর্যাবৃত্ত, অপর্যাবৃত্ত, অভিপ্রেত, অনভিপ্রেত, প্রাকৃতিক, মনুষ্যসৃষ্ট, দ্রুত এবং মন্থর, এগুলো কাকে বলে এবং উদাহরণটা অবশ্যই ভালো করে পড়তে হবে। উদাহরণটা বেশি ভালো করে পড়তে হবে। কাকে বলে এটা দিয়েছি কারণ কাকে বলে জানলে উদাহরণগুলো ইজিলিভাবে তোমরা তৈরি করে নিতে পারবে। এবার বন্য পশুর মৃত্যুর প্রাকৃতিক ও মনুসৃষ্ট কারণ বর্ণনা করো। দাবানল বলতে কী বোঝো, এটি কী জাতীয় ঘটনা। তাই প্রাকৃতিকভাবে ক্ষতিকারক পোকামাকড়ের বিনাশ কিভাবে করা সম্ভব। অনুরূপ প্রশ্ন হচ্ছে ফসলের জৈবিক নিয়ন্ত্রণ কিভাবে করা হয়। তারপরে জৈব সার ও অজৈব সার কাকে বলে। নেক্সট, কীটনাশক বলতে কী বোঝো, উদাহরণ দাও। এরপর চাষের জমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের কুফলগুলি লেখো। তো এই কটা প্রশ্ন অবশ্যই তোমাদেরকে ভালো করে করতে হবে। এর মধ্যে যেটা হাইলাইট করা সেটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে রাসায়নিক কীটনাশক আমাদের কিভাবে শরীরের ক্ষতি করে, আমাদের শরীরের ক্ষতি করে। তারপর হচ্ছে রান্নার সময় সবজির টুকরো করে কাটার এবং গুঁড়ো মশলা ব্যবহার করার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিতে হবে। এর মধ্যে সবজি টুকরো টুকরো মানে ছোটো ছোটো করে কাটা, এটা বেশি ইম্পর্টেন্ট। এবার টপিক বি, ভৌত ও রাসায়নিক পরিবর্তন। এখান থেকে প্রথম প্রশ্ন, ভৌত পরিবর্তন কাকে বলে, উদাহরণ দাও। রাসায়নিক পরিবর্তন কাকে বলে, উদাহরণ দাও, এটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে একমুখী ভৌত পরিবর্তন বলতে কী বোঝো, উদাহরণ দাও। তারপরে পার্থক্য লিখতে হবে ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন। পরীক্ষা এটা মানে 90% স্কুলে কিন্তু এই প্রশ্নটা দেবেই। তারপরে হচ্ছে মরচে নিবারণের 2টি উপায় লেখো। তারপরে হচ্ছে নিচের পরিবর্তনগুলির মধ্যে কোনটি একমুখী ভৌত পরিবর্তন, কোনটি উভয়মুখী, কোনটি রাসায়নিক পরিবর্তন লিখতে হবে। পরীক্ষায় তোমাদের জাস্ট বলতে পারে ভৌত পরিবর্তন কোনটা এবং রাসায়নিক পরিবর্তন কোনটা। এখানে ভৌত পরিবর্তনের যে ভাগ, একমুখী আর উভয়মুখী, দুটোই ডিটেলসে দিয়েছি। দুভাবে তোমাদের পরীক্ষা দিতে পারে, তো অবশ্যই বুঝে পড়বে। লোহায় মরচে পড়া কী রকমের পরিবর্তন, লোহাকে চুম্বকে পরিবর্তন করা, দুধ থেকে দই হওয়া, গম ভাঙিয়ে আটা তৈরি করা, গাছের পাতার রং পাল্টে যাওয়া, একটি আম পেকে যাওয়া, বা চলে চিনি মেশানো, এটা বেশি ইম্পর্টেন্ট, এবং চিনিকে উত্তপ্ত করা হলো, তো কী হবে, এবং এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। তাহলে মোমবাতির দহন কী ধরনের পরিবর্তন ব্যাখ্যা করো। ওকে, ভালো করে অবশ্যই প্রশ্নটা পড়বে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে হলুদ লাগানো বা বিটের রস লাগানো ফিল্টার কাগজ চুনসহ বা লেবুর রসের সংস্পর্শে এলে কাগজের রঙের কী পরিবর্তন হয়, আর রঙের এরূপ পরিবর্তন কেন হয়। আর অনুরূপ প্রশ্ন হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় রঙের পরিবর্তন হচ্ছে এমন, সরি এটা বাদ চলে গেছে প্রশ্নটা, এমন কোনো উদাহরণ দিতে হবে। ঠিক আছে, তো এটা ভালো করে পড়ে নেবে। এরপরে হচ্ছে শিশির কিভাবে তৈরি হয়, অথবা শীতকালে ভোরে শিশির দেখা যায় কেন, বা শীতকালে শিশির জমে কিভাবে। প্রশ্নটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও তোমাদের পরীক্ষায় দেওয়ার 90% চান্স আছে, সব স্কুলে দিতে পারে। তারপরে আচারে ভিনিগার মেশানো হয় কেন, গরুর গাড়ির চাকায় লোহার বের পরানো হয় কেমনভাবে, আর হচ্ছে রেল লাইনের জোরের মুখে একটু ফাঁক রাখা হয় কেন। তারপরে হচ্ছে অধ্যায় 3, মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ। এখানে হচ্ছে ধাতু ও অধাতু। তো প্রথমটা কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য লেখো। তারপর হচ্ছে ধাতুর বৈশিষ্ট্যগুলি লেখো এবং উদাহরণ দাও, অথবা ধাতুর 4টি বৈশিষ্ট্য লেখো। তারপরে অধাতুর বৈশিষ্ট্যগুলি লেখো, উদাহরণ দাও। তারপর হচ্ছে ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যে এই প্রশ্নটা 90% স্কুলে দেওয়ার এটাও সম্ভাবনা আছে। তারপরে পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। পারদ তরল তবুও তাকে ধাতু বলা হয় কেন। এই কটা টপিক এ থেকে পড়বে, তাহলেই হয়ে যাবে। টপিক বি থেকে মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ। তো প্রথম, জলকে যৌগ বলা হয় কেন, অথবা জলকে যৌগিক পদার্থ বলা হয় কেন, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। তার মিশ্র ও যৌগিক পদার্থের মধ্যে পার্থক্য লেখো। মিশ্র পদার্থ কাকে বলে, উদাহরণ দাও।
দেখো এটা মিশ্র পদার্থ, এই পার্থক্য পড়লে এটা কিন্তু পড়া হয়ে যেত, তো আমি আলাদা করে লিখে দিয়েছি কারণ ইম্পর্টেন্ট প্রশ্ন বলে। মৌলিক পদার্থ বা মৌল কাকে বলে উদাহরণ দাও। লোহা ও জল দুটি বিশুদ্ধ পদার্থ হলেও তারা কি একই রকম পদার্থ? তারপরে হচ্ছে অক্সিজেনের দুটি ব্যবহার, হাইড্রোজেনের ধর্ম এবং হাইড্রোজেনের দুটি ধর্ম লিখতে হবে। ধর্ম লেখো বা হাইড্রোজেন দুটোই দেয়, ঠিক আছে, তোমরা সব কটায় পড়বে। আবার হাইড্রোজেনের ব্যবহার, অক্সিজেনের দুটি ধর্ম লেখো। তারপর হচ্ছে যৌগিক পদার্থ কাকে বলে বা যৌগ কাকে বলে উদাহরণ দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো হাইলাইট দিলাম সেগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে এক টুকরো ম্যাগনেসিয়াম ধাতুর ফিতে খোলা বায়ুতে পোড়ালে কি দেখা যাবে? এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা এইভাবেও দেয় যে একটি ধাতু এ কে একটি বর্ণহীন গন্ধহীন গ্যাসে পোড়ানো হলে এক রকমের সাদা গুঁড়ো উৎপন্ন হয়, ঠিক আছে, বি উৎপন্ন হলো। গ্যাসটি শ্বাসকার্য সহায়তা করে, এ আর বিকে হচ্ছে শনাক্ত করতে হবে। তো ভালো প্রশ্ন এটা, অবশ্যই দুভাবেই তোমরা একটু এটা করে রাখবা। তারপরে 12 হচ্ছে উঁচু পাহাড়ের ওপর শ্বাসকার্য কষ্ট হয় কেন? তারপরে সোনা, কার্বন ডাইঅক্সাইড, জল, চিনি এদের মধ্যে কোনগুলি মৌল এবং কোনগুলি যৌগ লেখো। তারপরে পরমাণু কাকে বলে উদাহরণ দাও। তারপরে হচ্ছে অণু কাকে বলে উদাহরণ দাও। এবার টপিক সি চিহ্ন, সংকেত ও যোজ্যতা। এখান থেকে চিহ্ন লেখার নিয়মাবলীগুলি সংক্ষেপে লেখো। তারপরে নিম্নলিখিত মৌলগুলির সংকেত লিখতে হবে। নাইট্রোজেন, বোরন, সালফার, ফসফরাস, আয়োডিন আর ফ্লুরিন এদের সংকেত লিখতে হবে। তারপরে যোজ্যতা বলতে কী বোঝো উদাহরণ দাও। তারপরে CO2 এর সংকেত থেকে কী কী জানা যায়? তাই প্রদত্ত মৌলগুলির চিহ্ন লেখো। সোডিয়াম, অ্যালুমিনিয়াম, সালফার এবং কার্বন এদের চিহ্ন লিখতে হবে। তারপরে চিহ্ন থেকে কী কী জানা যায়? সংকেত কাকে বলে উদাহরণ দাও। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সংকেতের তাৎপর্য লেখা অথবা সংকেত থেকে কী কী জানা যায়। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই ভালো করে পড়বে। এরপর মৌলের পারমাণবিকতা কাকে বলে উদাহরণ দাও। তারপরে H2H আর H2 এর মধ্যে তফাৎ কী, খুব ইম্পর্টেন্ট। তারপরে সালফিউরিক অ্যাসিডে কোন কোন পরমাণু কটি করে থাকে। তারপরে H2O সংকেত থেকে তুমি কি কি কথা বলতে পারবে, ঠিক আছে, তুমি কি কি কথা বলতে পারবে এটা H2O থেকে, বা H2 এর সংকেত থেকে কী কী জানা যায়। একই রকম প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। তারপরে হাইড্রোজেনের সাহায্যে কীভাবে যোজ্যতা নির্ণয় করা হয়। এবার টপিক ডি বিভিন্ন ধরনের মিশ্রণ ও মিশ্রণ পৃথকীকরণ পদ্ধতি, ঠিক আছে। প্রথমটা হচ্ছে চিনি, বালি, লোহার গুঁড়োর মিশ্রণ থেকে উপাদানগুলিকে কিভাবে পৃথক করবে, অথবা বালি ও লোহার গুঁড়োর মিশ্রণ থেকে কিভাবে সহজে লোহার গুঁড়োকে পৃথক করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দ্রবণ কাকে বলে উদাহরণ। দ্রাবক কাকে বলে উদাহরণ। দ্রাবক কাকে বলে উদাহরণ। তারপরে জলে চিনি গোলার পরে চিনিকে দেখা যায় না, কি কি পরীক্ষা করে তুমি বলতে পারবে যে চিনি হারিয়ে যায়নি, দ্রবণে আছে, এটাও ইম্পর্টেন্ট। তারপরে পরিস্রাবণ কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেলাসন কাকে বলে, পরীক্ষায় দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। তারপরে যে চিনি জলের মিশ্রণ থেকে কিভাবে চিনিকে পৃথক করবে, এই পদ্ধতির নাম লেখো। তো মোটামুটি এই কটা প্রশ্ন পড়লেই তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের অন্য কোনো সাজেশান লাগলে আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা যেগুলো হাইলাইট করা আছে হলুদ দিয়ে সেগুলো বেশি ভালো করে পড়বে, কারণ এই প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর তোমাদের যদি PDF লাগে তো অবশ্যই তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা বাই করে নিতে পারো। এছাড়া তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে যে স্যার আমি PDFটা কিনতে চাই, তোমাদের আমি তারপরে একটা QR কোড পাঠিয়ে দেবো, সেখানে পেমেন্ট করলেই তোমাদের PDFটা দিয়ে দেবো। তো যারা যাদের PDF লাগবে তারা SMS করবে। আর অন্য কোনো সাজেশন লাগলে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেই ভিডিওটা তোমাদের জন্য সবার আগে করে দেবো, ঠিক আছে। আর যারা আমার অ্যাপ লার্ন জয় ডাউনলোড করে নেবে, এখানেও কিন্তু তোমরা এই মডেল সেট আর সাজেশনের মধ্যে কিন্তু সব রকমের PDF কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে, এবং বিভিন্ন রকমের কোর্সও পেয়ে যাবে। তো অবশ্যই ডাউনলোড করে নেবে। ওকে, তো চলো বাই, দেখাবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।